গোটা বাংলাদেশ বর্তমানে ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। লাগাতার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ওপর আঘাত আসছে, যাকে বলে অরাজক পরিস্থিতি। বাংলাদেশের আর্মি চিফ বলেছিলেন, হানাহানি না করে দিন শেষে দেশ এবং জাতির দিকে খেয়াল করে এক থাকতে হবে। যদি নিজেরা কাদা ছড়াছড়ি করেন, দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে। এইরকম অস্থির পরিস্থিতির মধ্যে বাংলাদেশ সেনাপ্রধানের গোপন ভিডিও সামনে এসেছে। হঠাৎ করে ভারতের বন্ধু দেশ রাশিয়ায় গেছেন বাংলাদেশের আর্মি চিফ ওয়াকারুজ্জামান, আর তা নিয়েই দানা বেঁধেছে রহস্য। হঠাৎ এমন কি হলো যে কারণে পুতিনের দেশের হঠাৎ ছুটে গেলেন ওয়াকারুজ্জামান? তার যে ছবি সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে রাশিয়ার সেনাকর্মীদের সঙ্গে কথা বলছেন তিনি। সেই সঙ্গে তাকে সম্মানও জানানো হচ্ছে। জানা গিয়েছে, বাংলাদেশের সরকারি কর্মসূচি নিয়ে রাশিয়ায় গিয়েছেন সেদেশের সেনাপ্রধান। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফরকালে ওয়াকারুজ্জামান রাশিয়া এবং ক্রোয়েশিয়ার সামরিক অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সামরিক বাহিনীর বিষয়ক দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়েও তিনি মত বিনিময় করবেন বলে জানানো হয়েছে। এছাড়াও তার সেখানে কয়েকটি অস্ত্র কারখানা পরিদর্শনের কথা হয়েছে কয়েকটা সামরিক স্থাপনারও। এই বিষয়ে প্রাক্তন কর্নেল দীপ্তাংশু চৌধুরী কি বলেছেন শোনাই আপনাদের, শুনুন। তুরস্ক, টার্কি, মানে টার্কি নামটা সবাই অবগত। টার্কিতে এই তিনজনে একটা থ্রি আইস বলে আমরা শুনেছিলাম, চায়না, পাকিস্তান এবং বাংলাদেশ, এরা নিজেদের মধ্যে ইন্টেলিজেন্স শেয়ারিং এর জন্য অলরেডি একটা মিটিং করেছিল। এরই মধ্যে যখন আমরা দেখলাম যে বাংলাদেশের চিফ ওয়াকারুজ্জামান উনি রাশিয়া 4 দিনের জন্য গেলেন, এরই মধ্যে বাংলাদেশের ডাইরেক্টর জেনারেল ফরেন ইন্টেলিজেন্স ডিজিএফআই এবং ওনাদের আর একজন ব্রিগেডিয়ার জেনারেল আছেন যিনি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ওদের ইন্টারনালি আইবি যে ইন্টেলিজেন্স ব্যুরো দেখে, তার সঙ্গে আরও দুজনকে নিয়ে হঠাৎ ওরা স্পেনে উড়ে গেল। কেন স্পেন? কারণ যদি টার্কি অথবা আইএসআইর সঙ্গে আবার যদি একটা বৈঠক ইন্টেলিজেন্স এজেন্সির হতো, তাহলে পুরো বিশ্বের চোখ ওখানে গিয়ে পড়তো। তো ওরা একটা থার্ড ইউরোপিয়ান ইউনিয়নের একটা দেশ নিল, যেখানে সবাই ভাববে যে একটা ইন্টেলিজেন্স কনফারেন্স হচ্ছে। তো এদের কিন্তু ইন্টেলিজেন্স কনফারেন্সটা হচ্ছে যে বিশেষ করে এই 3টি দেশ এবং নতুন একটা দেশের আবির্ভাব, যেটা আপনি একদম কারেক্টলি ব্রট আউট, ইজ টার্কি, তুরস্ক। এবং তার যে হেড ইব্রাহিম কালিন, উনি আবার ইরোদাগান, মানে ওনার তুরস্কের যে হেড, টার্কির হেডকে উনি কমপ্লিট এই ইন্টেলিজেন্সের ব্রিফ করে এবং কীরকমভাবে ইন্টারনাল ইন্টেলিজেন্স এবং এক্সটার্নালি এবং কোন কোন দেশের সঙ্গে ওরা যোগাযোগ করবে, কিভাবে এগিয়ে নিয়ে যাবে। ওদের একটা প্যান ইসলামিক আইডিওলজি আছে। সো আমরা মিডল ইস্টে দেখেছি এবং ককাসে দেখেছি যেমনভাবে এই প্যান ইসলামিক একটা ওরা ছড়াতে চায়। হঠাৎ দেখলাম আইএসআইর ইনফ্লুয়েন্সে বাংলাদেশকে একটা লঞ্চ প্যাড করে বাংলাদেশকে ওরা আবার কাছে টানতে শুরু করলো। এটা এক। এখানে কেন গেল? আমরা প্রত্যেকে জানি যে এর আগে টার্কির ট্রেড মিনিস্টার যিনি, উনি কিন্তু মোহাম্মদ ইউনিসের সাথে জানুয়ারির শেষের দিকে 27 অথবা 28 জানুয়ারি একটা মিটিং করে গেছে। এটা জেনারেলি আমরা ইলেকট্রনিক মিডিয়া অথবা প্রিন্ট মিডিয়া পাইনি। সেই ওইখানে কিন্তু অনেক এই বিভিন্নভাবে ইন্টেলিজেন্স শেয়ারিং এবং মিলিটারি কোঅপারেশন বিটুইন বাংলাদেশ অ্যান্ড টার্কি, যেটা খুবই অল্প ছিল, সেইটা কীরমভাবে বিস্তার করা যায় এর মধ্যে একটা এমওইউ নানা রকম সাইন করে। এবং এর মধ্যে একটি সাইন হয়ে গেছে যেটা আপাতত ভারতবর্ষের জন্য একটা রেড ফ্ল্যাগ, ইজ দ্যাট টার্কির থেকে 26টা TULPR, এটার নাম হচ্ছে তুলপার লাইট ওয়েট ট্যাঙ্ক, 26টা ট্যাঙ্ক বাংলাদেশ কিনছে, যে দেশে একবেলা খেতে দিতে পারে না। আমরা দেখেছি। স্যার, এখানে যখন আপনি এই অস্ত্র কেনার কথা বলছেন, সেক্ষেত্রে আমরা তো শুরু থেকে দেখে এসেছি যে টার্কির সঙ্গে ভারতের সম্পর্ক ভালো ছিল। সেক্ষেত্রে কি তাহলে সম্পর্কে কোথাও একটা চিট ধরছে? মানে হঠাৎ করে টার্কি বাংলাদেশকে কাছে টেনে নিচ্ছে, এটা তো একটা মানে গুরুত্বপূর্ণ জায়গা। সঠিক, আমি মানে এটা বলতে চাইছিলাম না, আপনি একদম কারেক্ট আমায় ধরিয়ে দিলেন এই পয়েন্টটা। বলতে এটা দেখুন, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার বলতে কোনো দ্বিধা নেই। ভারতের দিল্লির মসনদে যারা বসে আছে এবং ডিপ্লোম্যাটিক যে জিনিসটা দেখছে, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, আমার মনে হয় যেমন বাংলাদেশের এই যে 5ই অগস্টের পর তক্তাপলট হলো এবং শেখ হাসিনাকে রাইট টাইমে আমরা কোনো ওয়ার্নিং দিতে পারিনি ভারতবর্ষ, আমাদের বন্ধু দেশ বা বাংলাদেশ,
এবং টার্কি, আপনি যেটা একদম রাইটলি ইউ হ্যাভ ব্রট আউট, যে টার্কির সঙ্গে আমাদের একটা বন্ধুত্ব সম্পর্ক এই রাষ্ট্রের সঙ্গে, কিন্তু আপাতত আমরা দেখছি টার্কি এই দূরে চলে যাচ্ছে এবং আইএসআই সঙ্গে একটা ক্লোজ নেট ইন্টেলিজেন্স শেয়ারিং হচ্ছে। এবং বাংলাদেশ, আইএসআই এবং টার্কি, যেখানে ইব্রাহিম কালিন টার্কির হেড অফ দ্য ইন্টেলিজেন্স, বাংলাদেশে ডিজিএফআই গেছে, আইএসআইয়ের অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল আসিম মুনির নিচে যারা যারা আছে, একটা বড় টিম আইএসআই এখন স্পেনে আছে। তো এদের আলোচনা কি হতে পারে? এদের আলোচনা হতে পারে, এই তিনটে দেশের আলোচনা কি হতে পারে, এভরিথিং ইজ সেন্ট্রিক ইন্ডিয়া, ভারতবর্ষ। তো ভারতবর্ষকে কিন্তু এখন ভাবতে হবে, অ্যান্ড উই হ্যাভ টু থিঙ্ক ভেরি সিরিয়াসলি। এই যে ডেভেলপমেন্ট আস্তে 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 হচ্ছে, ধরুন এই লালমনিরহাটে যখন মোহাম্মদ ইউনিস গেল চায়নায়, সেখান থেকে আমরা একটা সূত্রের থেকে খবর পেলাম ওখানে একটা এয়ারফোর্স বেস বানাবার জন্য আহ্বান করেছে। J-17 চায়না 3টে স্কোয়াড্রন বাংলাদেশে আসবে এবং ট্রেনিংয়ের নাম করে ওরা ট্রেনিং দেবে বলে 4টে জায়গা আসবে, এটা আপনারা দেখিয়েছেন আজ তাক বাংলায়। এই যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে, দিস আর নট গুড ডেভেলপমেন্ট ফর ইন্ডিয়া। আমি ভারতবর্ষের নাগরিক, আমাকে এখানে দেখতে হবে হোয়াট ইজ গুড ফর মাই নেশন, আমার রাষ্ট্রের জন্য কি ভালো। আমি কার সঙ্গে ভালো ছিল, টার্কির সঙ্গে ভালো ছিল, অথবা শ্রীলঙ্কার সঙ্গে আমার খুব ভালো, কিন্তু এইদিকে সবাই একসঙ্গে হয়ে ভারতের পেছন থেকে একটা ফোন দিয়ে ভারতকে একটা সাংঘাতিক খেলায় নামবে, আর ভারত চুপচাপে আমি কূটনীতির জন্য আমি সবাইকে বলবো ভালো ভালো, এই জিনিস চলতে পারে না। আমেরিকায় আজকে যেরকম ট্রাম্প গর্জে উঠেছে, সে চায়না হোক অথবা ভারতবর্ষই বা হোক, এবং বিভিন্ন কানাডা হোক, মেক্সিকো হোক, ট্রাম্প আমেরিকার ভালো কি খারাপের থেকে আমেরিকার রাষ্ট্রের জন্য কি ভালো তার জন্য এগিয়ে গেছে। ভারতকে কিন্তু সেই জায়গায় ভারতের কথা ভাবতে হবে। যেখানে স্পেনে গিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আমাদের একটা ভারতের সঙ্গে সমস্ত দেশের সঙ্গে একটা সখ্যতা আছে, অল ন্যাটো, সেইখানে আমরা জানি যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এত ডিপ্লোম্যাসিতে এগিয়ে আছে, বিশ্বে এখন নরেন্দ্র মোদীকে বিশ্ব গুরু বলা হয়। সেখানে আমি দেখছি সেই যে টার্কি, পাকিস্তান, বাংলাদেশ, এরা যে একত্রিতভাবে বসে ভারতের বিরুদ্ধে প্ল্যান করছে, বিশেষ করে সেভেন সিস্টার্স অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, দিস ইজ আ পয়েন্ট অফ কন্টেনশন। এটাকে একটা রেড ফ্ল্যাগ আমাদের প্রত্যেকে দেওয়া উচিত। গোটা বাংলাদেশ বর্তমানে ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। লাগাতার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের উপরে আঘাত আসছে, যাকে বলে একেবারে অরাজক পরিস্থিতি। এরই মধ্যে বাংলাদেশের আর্মি চিফ তিনি বলছেন, হানাহানি না করে দিন শেষে দেশ এবং জাতির দিকে খেয়াল করে এক থাকতে হবে। যদি নিজেরা কাদা ছোড়াছড়ি করেন, দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।